শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের অধিকাংশ এলাকা জুড়ে হচ্ছে ঝড় বৃষ্টি, কেটে গেছে তাপপ্রবাহ। 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে 15 মে পর্যন্ত চলতে পারে বৃষ্টি। অনেক জায়গায় হতে পারে কাল বৈশাখী ঝড়। এদিকে মুষলধারার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ধানমন্ডি এলাকায় সিল করে দেয়া ভবনগুলোর রেস্টুরেন্ট ফের খুলতে শুরু করেছে। রেস্টুরেন্ট চালুর জন্য নিরাপত্তা সনদ দরকার হলেও তা নেওয়া হয়নি। এমন বাস্তবতায় ফের তৈরি হয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে ভবন সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট চালুর জন্য নয়। এবং গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সংহতি সমাবেশ করেছে ছাত্রলীগ। তাতে বলা হয় ফিলিস্তিনিদের পাশে থাকবে বাংলাদেশ। এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনের শিক্ষার্থীরা। এবারে বিস্তারিত। ঝড় বৃষ্টির পর দেশের অধিকাংশ জায়গায় তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ কেটে গেছে। তাপমাত্রা কমেছে 3 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। 15 মে পর্যন্ত অনেক জায়গায় কাল বৈশাখী ঝড় সহ বৃষ্টি হতে পারে। আপাতত নেই তীব্র তাপদাহের সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসিক রাহাতের রিপোর্ট। 2 দিনের তাপ প্রবাহের পর আবারও দেশের অনেক স্থানে হয়েছে ঝড় বৃষ্টি। রোববার বিভিন্ন স্থানে 36 থেকে 124 মিলিমিটার বৃষ্টির পর তাপমাত্রা কমেছে 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে দেশের অনেক জায়গায় দিনের তাপমাত্রা নেমেছে 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আপাতত কেটে গেছে টানা তীব্র তাপপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহটা যে আগে যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল সেটা কেটে গেছে আমরা বলতে পারি। সবগুলো স্টেশনে 40 ডিগ্রি নিচে নেমে যাবে এবং হয়তো বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় 36-এর উপর অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। তবে সারা দেশব্যাপী এরকম যে তাপপ্রবাহ এটার সম্ভাবনা আগামী 10 দিনের মধ্যে নেই। আজও দেশের কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টির এই ধারা 15 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। টানা 10 দিন প্রচণ্ড গরম থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি। সারা দেশেই বৃষ্টি আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের যে ধারা এটা 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে গেল 2 সপ্তাহে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছেন 15 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতে সিলেট ও নেত্রকোনায় প্রাণ গেছে অন্তত 2 জনের। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক সহ নিচু এলাকা। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কালবৈশাখী ঝড়ে উপড়ে গেছে কিছু গাছপালা। বিকেল 3টার দিকে শুরু হয় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া। প্রায় 3 ঘন্টায় 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল সহ তলিয়ে গেছে বহদ্দারহাট, চকবাজার, বায়জিদ 2 নম্বর গেট, আগ্রাবাদ সহ অধিকাংশ প্রধান সড়ক। নগরীতে দেখা দিয়েছে যানজট, আটকে পড়েন কর্মজীবীরা, দুর্ভোগে পড়েন নগরবাসী। রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। হতে পারে কালবৈশাখী ঝড়। খুলশি থেকে আমরা হেঁটে হেঁটে আসছি, ওখান থেকে এতটুকু পানি, গাড়ি টাড়ি নেই, সব জায়গায় জ্যাম। পানি জমে গেছে তো গাড়ি ওই জন্য চলাফেরা করতে কষ্ট হচ্ছে। আমি মনে হয় আধা ঘন্টার সাথে বেশি হচ্ছে এখানে বসে আছি। যে টেকনিক্যালের পর থেকে মানে গাড়ি মানে আমার বুক পর্যন্ত পানি উঠে গেছে। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে এই টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। গাড়ি স্টার্ট তো বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পানি তো রাস্তার উপর পানি আগর পানিটা সব রাস্তা ডুবে গেছে, বাজির থেকে দড়ি শুরু করে এখান পর্যন্ত। জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী। তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে তিনি পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর জোর দেন। স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। গত ৩রা এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বকর সিদ্দিক শ্যামল বিজয়ী হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন। ঝুঁকিপূর্ণ হিসেবে সিলগালা করে দেওয়ার ১ মাস পরই খুলেছে রাজধানীর ধানমন্ডির বেশিরভাগ রেস্টুরেন্ট। ফায়ার সার্ভিসের কোনো নিরাপত্তা সার্টিফিকেট ছাড়াই কিভাবে আবারও খুলল সেই সব রেস্টুরেন্ট? মালিকপক্ষ জানান, খুললেও শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। বেলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত ৪ মার্চ রাজধানীর ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে তা সিলগালা করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু মাসখানেক বন্ধ থাকার পর আবারও খুলেছে সেই ভবনের প্রায় সব রেস্টুরেন্ট। গ্রাহক সংখ্যা বেশি না থাকলেও যারা যাচ্ছেন তাদের অনেকেই ভবনটির ঝুঁকির বিষয়ে সচেতন নন। বলতে গেলে কাছাকাছি বাসা থেকে তো এখানে আসা হয় মাঝে মধ্যে। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে আসবেন এটা আমি ঠিক শিওর না, এটা আমি আজকে মাত্র জানলাম। ঝুঁকি জেনে আসলে পুরোপুরি জানি না যে কতটুকু ঝুঁকিপূর্ণ, বাট আমি দেখছি যে বিল্ডিংটার কন্ডিশনটা মেবি ভালো না। ভবনটির কয়েকটি রেস্টুরেন্টে গেলে দাবি করা হয় সিটি কর্পোরেশন থেকে সিলগালা খোলার অনুমতি নিয়ে অগ্নি নিরাপত্তার বেশ কিছু সংস্কার করা হয়েছে। পরে বিল্ডিংয়ে যেভাবে ঝুঁকিপূর্ণ সমাধান করা যায় এভাবে একদম আউটসাইড ইনডোর সব সাইডে কাজ করা হয়েছে। সবকিছু ঠিক করে ফায়ারের মনে করেন আপনার বল, তারপরে হচ্ছে আপনার সিলিন্ডার, এগুলো ঠিক করে তারপরে রেস্টুরেন্ট খুলতে বলছে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সংস্কার করতে সিলগালা খোলার অনুমতি দেয়া হলেও ভবনটিতে রেস্টুরেন্ট চালু করতে দরকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সেফটি সার্টিফিকেট। আর ফায়ার সার্ভিস বলছে আদালত চাইলেই ভবনটি পরিদর্শনে যাবেন তারা। যে আদেশটা দিয়েছিলাম মোবাইল কোর্টে পরবর্তীতে ভবনটা খোলার সময় সেখানে আমরা বলেছিলাম ফায়ার সার্ভিসের কাছ থেকে তারা হচ্ছে কিভাবে করলে তারা রেস্টুরেন্টগুলো চালাতে পারে তারা ওইভাবে দেখাই দিবে এবং সেইভাবে ফায়ার সেফটি নেটটা ফায়ার সেফটিটা তারা বাস্তবায়ন করবে। সিলগালা করা কোনো প্রতিষ্ঠানকে আমরা এখনো ভিজিট করি না, যেহেতু এগুলো সিলগালা অবস্থায় আছে। তো আদালতের নির্দেশনা ছাড়া তো সিলগালা খোলা হবে না। আদালত নির্দেশনা দিলে সিলগালা খুললে আমরা এগুলো আবার ভিজিট করব। ফায়ার সার্ভিসের পরিদর্শন ছাড়াই তাহলে কিভাবে সে ভবনের রেস্টুরেন্টগুলোতে আবারও চলছে বাণিজ্যিক কার্যক্রম? আমাদের ল্যান্ডলর্ড ওনাদের সাথে বলেছে যে আমরা মোটামুটি এভাবে রানিং রাখেন, আমাদের বিল্ডিংটা পরিদর্শন করবে, পরিদর্শন করার পরে আমরা সংচুমনে করবো খুলবে। এরপর একটা মিলা দিয়ে আটো সবাই খুলছে। এখন ওনারা তো পরিদর্শন এখনো করে নাই, পরিদর্শন করার আগেই যে রেস্টুরেন্ট সব খুলে ফেললো। না, রেস্টুরেন্ট কিন্তু সবাই অন্ত খোলে নাই। আর ওই ভবনে অত দিয়ে একটা দেখছেন লোকজন বন্ধু বান্ধব আসে বসে। একই এলাকার ইম্পিরিয়াল আমিন আহমেদ সেন্টারেরও সব রেস্টুরেন্ট খোলা হয়েছে, তবে এখনো বন্ধ গাউছিয়া টুইন পিক ভবনটি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। স্বাধীনতার মূল্য জানে বাংলাদেশ, তাই ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনে বোমাবর্ষণ করে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে ছাত্রলীগ। ফ্রি
প্যালেস্তাইন চাই, প্যালেস্তাইন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক, আমরা এটা চাই। বহির্বিশ্বকে জানাতে চাই তারা জানি পদক্ষেপ নেয়। 1 2 3 প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেলা 12টায় বন্ধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে শুরু হয় সংহতি সমাবেশ। বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনের ছাত্ররা ধন্যবাদ জানান এমন আয়োজনের জন্য। There are 300,000 Palestinian students in Gaza. They couldn't pursue their dreams. Asking for the peace, justice and the basic human right that every individual deserves. স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগ সভাপতি জানান স্বাধীনতাকামী ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে বাংলাদেশ। স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি 7 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। খুলনার বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে মহানগরী ছাত্রলীগের সদস্যরা সরকারি কমার্স কলেজের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। প্রথমত মানবতা, ঠিক আছে, যে ফিলিস্তিনের পক্ষে নেওয়া, আর মুসলিম হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করতে না পারলেও এইখান থেকে তাদের পক্ষে অবস্থান নিচ্ছি। এছাড়া সিলেট, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, রাঙামাটি ও বান্দরবান সহ দেশের প্রতিটি জেলায় প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। 2 দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। পুরোপুরি নেভাতে কাজ করছে বনরক্ষী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। উপজেলা নির্বাচনকে ঘিরে যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তারাই শাস্তির আওতায় আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনকে ঘিরে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা কার্যকর করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী 17 মে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে একযোগে কর্মসূচি পালিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। জানান, আগামী 23 জুন পালিত হবে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। তাদের নিবৃত্তকরণের জন্য সাংগঠনিকভাবে আমাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা চেষ্টা চালিয়ে যাবেন। মশার লার্ভা জন্মানোর 26টি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে কুইক রেসপন্স টিম কাজ করবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর কুড়িলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান চলাকালে তিনি আরও বলেন, বৃষ্টির মৌসুম এডিস মশা বিস্তারের সবচেয়ে উপযোগী সময়। সিটি কর্পোরেশন কখনো প্রতিটি বাড়িতে গিয়ে সচেতন করতে পারবে না, সচেতন হতে হবে প্রত্যেককে। প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে, এটি মহিলা হোক এবং পুরুষ হোক, প্রত্যেকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি। আমি এটি দেওয়ার কারণ হলো আমাদের কাউন্সিলররা এলাকার মুরব্বী, জনগণ, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবার সাথে আলাপ করবে এবং মনে বলবে যে না, আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, আমাদের নিজস্ব জায়গা আমরা পরিষ্কার রাখি, আমরা যে সিটি কর্পোরেশন যে গাছ যে লাগাবো সেই গাছগুলো আমরা যেন বাঁচিয়ে রাখি। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের প্রায় 150টি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার। 8 মে হবে ভোট। হাতের সময় কম থাকায় শেষ মুহূর্তে ক্লান্তিহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সুষ্ঠু ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। গতরাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মিল্টনের 3 সমর্থক।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ীদের অংশগ্রহণ বেড়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান প্রার্থীর ৬৯.৮৬% ব্যবসায়ী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে টিআইবি আরও জানায়, মাত্র ১১.১৯% তাদের পেশা দেখিয়েছেন কৃষিকাজ। এছাড়া প্রথম ধাপে নির্বাচনে অংশগ্রহণকারীদের ১৩ জন মন্ত্রী এমপির স্বজন। ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচায়ক না। এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বলে যে বিকাশ ঘটেছে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানটাকে কিন্তু ক্ষমতায় থাকা এবং ক্ষমতা কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না। প্রায় ৪৭ ঘন্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার আগুন লাগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায়। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ শুরু করে। অংশ নেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। আকাশ থেকে ছেটানো হয় পানি। গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ। এতে আজ সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। নতুন করে ফের যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং এই সুন্দরবনের এই যে গাছ কাইটে যেভাবে পাইপ নেওয়া যায়, পথ বানানোর জন্য পাবলিক যাইতে পারে, তারপরে পাইপ নেওয়া যায়, মেশিন নেওয়া যায়, তার জন্য সকাল থেকে তো অনেক চেষ্টা করতেছি আমরা এবং চেষ্টার পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে একটা সক্ষম হয়েছি আমরা। জানি আগুনটা একটু না আসে, খুব ক্লান্ত ছিলাম, খেয়েছি, খাবার খাইছি, কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। ওনারা বলছেন যে সাইকেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি। ওখানে আবার হয়তো যেতে হবে বা ইন্টারভেনশন করার কোনো প্রয়োজন আছে। বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক সবাই ছুটে এসেছে এই সুন্দরবনকে রক্ষার জন্য। অনুরূপ কথা হলো এই যে আগুনের লেলিয়ান থেকে অনেকটাই নিয়ন্ত্রণটা সক্ষম হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ, তবে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের ৪-৫টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। গেল ২২ বছরে অন্তত ২৫ বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরে এসে থাকছে। প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ঢাকা আবাহনী। ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। কোনো রকম বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই শুধু অনুমানের ভিত্তিতে দেশে জেনেটিক্যালি মডিফাইড ধান বা গোল্ডেন রাইসের অনুমোদন দিলে তা ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। একই সাথে ধানের বীজের উপর থাকা কৃষকের অধিকারও ক্ষুণ্ণ হবে বলে মনে করে কৃষক ও পরিবেশ সংগঠনগুলো। এমন 5টি সংগঠন সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে দাবি জানান, দেশে যেন গোল্ডেন রাইস চাষের অনুমোদন না দেয়া হয়। বলা হয়, এই গোল্ডেন রাইস নিয়ে সারা বিশ্বে বিতর্ক রয়েছে। সম্প্রতি ফিলিপাইনে এর অনুমোদন বাতিল করা হয়েছে। জানানো হয়, বিশ্বের কোথাও অনুমোদন না পেলেও বাংলাদেশে গোল্ডেন রাইসের অনুমোদনের জন্য বহুজাতিক কোম্পানিগুলো প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে 2013 সালে 7টি শর্ত সাপেক্ষে দেশে জেনেটিক্যালি মডিফাইড বিটি বেগুনের অনুমোদন দেয়া হয়, তবে সেই শর্তগুলো এখন মানা হচ্ছে না। বাংলাদেশে তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে।
তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে। এবারে খেলার খবর। সিরিজের তৃতীয় টি-20তে কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। বাংলাদেশের দুশ্চিন্তা ওপেনার লিটন দাসের অফ ফর্ম। জিতলেও ব্যাটিং পাওয়ার প্লেতে স্কোর ওঠেনি যথেষ্ট। বোলিংয়ে তাসকিন রয়েছেন দারুণ ছন্দে। ২ ম্যাচেই নেন মোট ৫টি উইকেট। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে পেসার সাইফুদ্দিনও আছেন ছন্দে। এদিকে সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। অপরাজিত দল হিসেবেই এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল আবাহনী লিমিটেড। লিগ পর্বসহ সুপার সিক্সের ১৬ ম্যাচ জিতেছে আবাহনী। এদিকে ফতুল্লায় বোলিংয়ের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা। অনিক জাবেরের রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার। ঢাকা আবাহনী শুরু থেকে শেষ সবটাই ভালো করেছে। ডিপিএল এর শেষ ম্যাচে শাইনপুকুরকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন আকাশী নীলরা। ঢাকা আবাহনীর অপ্রতিরোধ্যভাবে পথ চলার লাগাম টানতে পারেনি কোনো দল। ডিপিএল এর ২৩তম শিরোপা জয়। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর পঞ্চম শিরোপা ঘরে তুলল ৬৮ সফলতম দল। একটা দলকে গুছানোটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে প্রত্যেকটা ছেলে যে এইরকম রিলেশন বা আমি ওদের প্রবলেমসগুলো খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি, কিংবা যখনই আমাদের কথা হয় আমি জানি যে কার মন খারাপ বা কার তা আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। মানে এটা তো পারফরমেন্স প্রতিদিন সবার হবে না। এদিকে লিস্ট এ ক্রিকেটের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। ৮ উইকেট নেন তিনি। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২৭১ রানের বিপরীতে শেখ জামাল গুটিয়ে যায় মাত্র ৭১ রানে। রাজা ৬ ওভার ৩ বল করে ২৩ রানে নেন ৮ উইকেট। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের অধিকাংশ এলাকা জুড়ে হচ্ছে ঝড় বৃষ্টি, চলতে পারে ১৫ মে পর্যন্ত। তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। ফের খুলছে ঝুঁকিপূর্ণ হিসেবে সিল করে দেয়া ধানমন্ডির ভবনগুলোর রেস্টুরেন্ট। শুধু সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। এবং গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ। ফিলিস্তিন শিক্ষার্থীদের কৃতজ্ঞতা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।